জ্ঞান, ভাগ্য, ধনসম্পত্তির কারক দেবগুরু বৃহস্পতি। আর এই দেবগুরু বৃহস্পতি উদয় হয়েছে। আজকে মকর রাশি সম্পর্কে বিশেষ আলোচনা করব। জুনের 2 তারিখ মধ্যরাত্রি দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে, অর্থাৎ 3 তারিখের যে সকাল হচ্ছে সেটা মকর রাশির জন্য দেবগুরু বৃহস্পতি একটা নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে। আজকে যে আলোচনাটা করব সেটা শনি, রাহু, দেবগুরু বৃহস্পতি এবং কেতু, এই 4টি গ্রহকে নিয়ে আলোচনা করব, কারণ এই 4টি গ্রহ রাশির উপর অনেক সময় ধরে থাকে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা চ্যানেলের সাথে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজেও দেখা শিখতে পারবেন। তাই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। কেটে কেটে দেখলে ভিডিওটি কিচ্ছু বুঝতে পারবেন না। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি আমাদের এটা একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের অবস্থান, গ্রহের দশা, গ্রহের অন্তর্দশার উপর। দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনারা চন্দ্ররাশি অনুসারেও দেখতে পারেন, আবার লগ্ন হিসাবেও দেখতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সবথেকে শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতি যেই স্থানে অবস্থান করে সেই স্থানকে তো শুভ করে, এবং যেই স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে সেই স্থানও শুভ হয়ে যায়। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃতধারা। দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে মকর রাশির 5ম ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি। এইখানে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি পড়বে রাশির উপর। বৃষ রাশি হচ্ছে স্থির রাশি, পৃথিবী তত্ত্ব রাশি। কালপুরুষ চক্রে বৃষ রাশি হচ্ছে ধনসম্পত্তির ঘর। শুক্রদেবের নিজস্ব রাশি এই বৃষ রাশি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনসম্পত্তির কারক, সেরূপ শুক্রদেবও ধনসম্পত্তির কারক। আর এই দুই গুরু হচ্ছে জ্যোতিষশাস্ত্রের সবথেকে শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতি এই বৃষ রাশিতে উদয় এবং এই অবস্থান ধনসম্পত্তির ব্যাপারে একটা স্থিরতা বুঝাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। শুক্রদেব এই বৃষ রাশির কিন্তু অধিপতি। আর এই দেবগুরুর কিন্তু মিত্র রাশি না এই বৃষ রাশি। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি সবসময় ভালো পরিণাম দেয়, কারণ বৃষ রাশিতে যে 3টি নক্ষত্র পড়ে সেটা হচ্ছে কি সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্র, চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি সূর্য, চন্দ্র, মঙ্গল দেবগুরুর পরম মিত্র। আর দেবগুরু এই 3টি নক্ষত্রে যখন অবস্থান করে বৃষ রাশিতে তখন সবসময় ভালো পরিণামই দেয়। মকর রাশির ক্ষেত্রে শনিদেব রাশির অধিপতি। রাশির অধিপতি হয়ে রাশির 2য় ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এইখানে অবস্থান করছে। 2য় ঘর হচ্ছে কি আমাদের আত্মীয় স্বজন, আমাদের ধনসম্পত্তির ঘর, আমাদের বাণীর কারক। এই ঘরে অবস্থান করছে দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে মকর রাশির অধিপতি শনিদেব। এবং বর্তমানে মকর রাশির অধিপতি শনিদেবের 7.5 কিন্তু চলছে, 7.5 অন্তিম চরণ চলছে মকর রাশির। মকর রাশির ক্ষেত্রে 3য় ঘর, যেটা মীন রাশি, মীন রাশিতে অবস্থান করছে রাহুর অবস্থান যথেষ্ট ভালো মকর রাশির জন্য। মকর রাশির ক্ষেত্রে রাহু 3য় ঘরে ভালো ফল দিচ্ছে, যোগাযোগ ব্যবস্থা ভালো করছে। রাহু পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি করছে, এবং রাহু বর্তমানে ডিগ্রির দিক থেকে প্রচণ্ড বলবান। এরপরে রাহু নক্ষত্র পরিবর্তন করবে, রেবতীতে আছে, রেবতী থেকে আসবে হচ্ছে উত্তরা ভাদ্রপদ শনির নক্ষত্রে। তখন একটা বিশেষ আলোচনা করব মকর রাশিকে নিয়ে। দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে 5ম ঘরে অবস্থান করছে, যেটা বৃষ রাশি, পৃথিবী তত্ত্ব রাশি, স্থির রাশি। এই ঘরে দেবগুরুর অবস্থান মকর রাশির জন্য যথেষ্ট ভালো ঘর। 5ম ঘর হচ্ছে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় মা লক্ষ্মীর ঘর। পূর্বজন্মের পুণ্যের কর্মের ফলে এই 5ম ঘর থেকেই বিচার করা হয়। 5ম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর, প্রেম ভালোবাসার ঘর। তবে বিশেষ করে মনে রাখতে হবে দেবগুরু এই ঘরে বিশেষ কারক হয়ে যায়, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে সন্তান, জ্ঞান, অর্থ, ধনসম্পত্তি, প্রেম ভালোবাসার কারক। যার জন্যই কিন্তু এই 5ম ঘরে দেবগুরু বৃহস্পতি বিশেষ কারক হয়। দেবগুরু বৃহস্পতি এই যে অবস্থান করছে মকর রাশির ক্ষেত্রে 5ম ঘর বৃষ রাশিতে, এখানে ভালো ফল দিবে। তবে মনে রাখতে হবে দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে কিন্তু 3য় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি। 3য় ঘরটি কি? 3য় ঘরটি হচ্ছে পরাক্রম পুরুষার্থের ঘর, আর দ্বাদশ ঘর ব্যয়ের ঘর। এইখানে দেবগুরু বৃহস্পতি ভালো ফল দিবে কখন? যখন আপনি যথেষ্ট পুরুষার্থ করবেন, পরাক্রম করবেন, অর্থাৎ ব্যয়পতি এবং পরাক্রমপতি যখন 5ম ঘরে অবস্থান করে তখন এটাই অর্থ বোঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে আপনাকে পুরুষার্থের ব্যয় যথেষ্ট করতে হবে। অর্থাৎ কোনো কাজ যে কোনো কাজ যখন আপনি করবেন তখন একনিষ্ঠ মন দিয়ে করতে হবে,
তারপরেই আপনার সঙ্গ দিবে বৃহস্পতি এবং আপনাকে ধনধান্যে পরিপূর্ণ বা আপনার ইচ্ছা পূরণ করবে এই দেবগুরু বৃহস্পতি। সন্তানের ঘরে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, তাহলে কি করতে হবে? মকর রাশির পিতা মাতারা যারা সন্তান লাভের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো সময়। তারা এই সময় যদি ডাক্তারের পরামর্শ নেয় এবং ডাক্তারের কথা মতো যদি ট্রিটমেন্ট করে, তাহলে কিন্তু সন্তান লাভ হবে এই সময়। কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে। যেমন ধরেন আপনার বাড়ি থেকে আপনার ডাক্তারখানার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার দূর, তা আপনাকে কিন্তু পুরুষার্থ পরাক্রম করে ওই ডাক্তারখানাতে যেতে হবে। সেখানটাতে আপনি ডাক্তারের পরামর্শ চলবেন, অর্থাৎ আপনি তখনই সাকসেস হবেন যখনই যে কর্ম করবেন তাতে আপনার পুরুষার্থ পরাক্রমের ব্যয় আপনাকে যথেষ্ট করতে হবে। তখনই আপনি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার কাজে লাগবে। সেরকম শিক্ষা লাভের ক্ষেত্রেও, সন্তানের শিক্ষা লাভের ক্ষেত্রে যদি আপনি ভালো গুরুর সন্ধান করতে যায়, তাহলে কিন্তু আপনাকে এই সময় পুরুষার্থ পরাক্রম করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু খোঁজাখুঁজি করতে হবে। আর একটু যদি পরাক্রম পুরুষার্থ করেন, তাহলেই কিন্তু ভালো গুরুর সন্ধান আবার এই সময় পাবেন। এটাই হচ্ছে পঞ্চম ঘরে গুরুর অবস্থান। গুরু এখানটাতে একটা ম্যাজিকের মতন কাজ করে। যখনই আপনি পুরুষার্থ করবেন, তখনই আপনার পাশে এসে গুরু দাঁড়াবে। আর যখনই গুরু দাঁড়াবে, ধরে রাখেন যে আপনার সমস্ত চিন্তা মুক্ত গুরুদেবই করে দেবে। কিন্তু আপনাকে পুরুষার্থ পরাক্রম অবশ্যই করতে হবে। আপনি যখন পুরুষার্থ করবেন তখন ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবেন, কারণ দেবগুরুর পঞ্চম দৃষ্টি আবার ভাগ্যের ঘরে পড়ছে, যেটা কন্যা রাশি। আর কন্যা রাশিতে কে বসে রয়েছে? কেতু। কেতুর উপরে যখন পঞ্চম দৃষ্টি পড়ছে, তো পঞ্চম দৃষ্টি পড়ার দরুন কেতুর সাথে দেবগুরুর আবার নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেল। এই যোগটা হচ্ছে সব থেকে ভালো যোগ মকর রাশির জন্য। একটু পুরুষার্থ করলে এই সময় ভাগ্যের দোয়ার নিজে নিজেই খুলে যাবে মকর রাশির জন্য, কারণ কেতু এমন একটা গ্রহ যে দেবগুরুর সাথে সম্পর্ক তৈরি হয়েছে, যার এই সময় কেতু দেবগুরুর সম্পূর্ণ আয়ত্তে চলে এসছে। কেতু হচ্ছে শিষ্য আর দেবগুরু হচ্ছে গুরুদেব। তো শিষ্যর সাথে গুরুদেবের কি সম্পর্ক হয়? গুরুদেব যেটা বলবে সেটাই তো শিষ্য সবসময় শুনবে। গুরুদেব যে জ্ঞান দিবে শিষ্য সেই জ্ঞানই তো নিবে। অতএব একমাত্র কেতু দেবগুরুর আয়ত্তেই থাকে। তাই আমি মকর রাশির জাতক জাতিকাদের এই সময় বলবো যে এই সময়কালে কর্মকে দেখে পিছনে সরবেন না, যথেষ্ট পুরুষার্থ করবেন। আপনার ভাগ্যের দুয়ার অটোমেটিক খুলে যাবে এবং আপনি কল্পনাও করতে পারবেন না যে দেবগুরু বৃহস্পতি আপনার জন্য কী করতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের সত্যি কথা বলতে যে দেবগুরুর দৃষ্টি থেকে কতদিন মকর রাশির জাতক জাতিকারা মকর রাশি বঞ্চিত ছিল। দেবগুরু বৃহস্পতি হচ্ছে সবার গুরু, যার জন্যই শনির কুপ্রভাব গুরুর উপর চলে না। গুরুর উপর শনির কিন্তু সমদৃষ্টি কাজ করে এবং কত বছর পর এই গুরুর দৃষ্টি মকর রাশির উপর পড়ছে। গুরু যতই খারাপ পয়সা না থাকুক, গুরু কিন্তু খারাপ করতে চায় না। এই দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রদেব, এই দুই গুরুই কিন্তু আচার্যর ভূমিকা পালন করে, যার জন্য জ্যোতিষশাস্ত্রে সবথেকে শুভ গ্রহ হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব। আর এই শুক্রদেবের রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতির এই অবস্থান। বৃষ রাশি হচ্ছে পৃথিবী তত্ত্ব স্থির রাশি, আর এই স্থির রাশিতে দেবগুরুর অবস্থান তার মানেটা কি বোঝাচ্ছে? আপনি এতদিন যে ধনসম্পত্তি নষ্ট হয়েছিল আপনার, দেবগুরু আপনাকে যথেষ্ট পুরুষার্থ করাবে এবার এবং যথেষ্ট ধনসম্পত্তি দিবে এবং তার সাথে স্থিরতা থাকবে, অর্থাৎ আপনি এ সময় যথেষ্ট সেভিংস জিনিসটা করতে পারবেন। আবার রাশির লাভের ঘর হচ্ছে একাদশ ঘর, যেটা বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির উপর আবার শনির রাশির অধিপতি শনিদেবেরও দৃষ্টি পড়ছে, রাহুরও দৃষ্টি পড়ছে, আবার দেবগুরু সপ্তম দৃষ্টিও পড়ছে। এই সময়কালে মকর রাশির জন্য একাধিক লাভের রাস্তা তৈরি হবে। লাভের ঘরে দৃষ্টি, আবার রাশির উপর দেবগুরুর দৃষ্টি, আর দেবগুরুর দৃষ্টিতে কী রয়েছে? অমৃতধারা। অতএব এই সময়কাল যথেষ্ট ভালো হচ্ছে মকর রাশির জন্য। এই সময়কালে যারা শেয়ার মার্কেট থেকেও যথেষ্ট লাভবান হবেন মকর রাশির জাতক জাতিকারা। যারা শুক্র সম্বন্ধ ব্যবসা কাজে যুক্ত, যেমন কসমেটিকের ব্যবসা, বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার, এই সমস্ত কাজে কিন্তু সুখ্যাতি হবে। এছাড়া যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা ইউটিউবার, তাদের কাজেও কিন্তু ভালো চলবে। আবার যারা শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, যারা সিনেমা জগতের সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন, তাদের কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আবার যারা অ্যাডভাইজার, যারা উপদেষ্টা হিসাবে কাজ করছেন, যারা কোচিং সেন্টারের কাজে জড়িত, তাদের কাজেও কিন্তু যথেষ্ট ভালো উন্নতি রয়েছে। মকর রাশির ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, যে কোনো ব্যবসা, তাদের রোজগার, আয়, ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় এবং ব্যবসাও প্রসার হবে এই সময়। যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন, তাদের প্রমোশনের যোগ রয়েছে এই সময়। মোট কথা, গুরুদেবের এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে মকর রাশির জন্য। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই সময় যথেষ্ট পুরুষার্থ এবং পরাক্রম আপনাকে করতে হবে।
এবং আপনি যখনই পুরুষার্থ পরাক্রম করবেন তখনই আপনি দেবগুরুর আশীর্বাদ লাভ করবেন। মকর রাশির জাতক জাতিকারা যারা অবিবাহিত তাদের কিন্তু বিবাহের সম্বন্ধ আসা যথেষ্ট চালু হয়ে যাবে এবং বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। এই সময়কালে পিতার সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে, পিতার সাপোর্টও পাবে মকর রাশির জাতক জাতিকারা, এবং পিতা যদি অসুস্থও থাকে তার শারীরিক সমস্যাও কিন্তু দূর হবে। মকর রাশির জাতক জাতিকারা যারা ট্রাভেলিংয়ের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো, আয় উন্নতির বিশেষ যোগ রয়েছে এবং মকর রাশির জাতক জাতিকাদের ধর্মস্থানও ভ্রমণ হবে। মকর রাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে? মকর রাশির জাতক জাতিকাদের এই দেবগুরু বৃহস্পতি গুরুদেব অবস্থান করছে বৃষ রাশিতে, কালপুরুষ চক্রে ধনসম্পত্তির ঘরে বৃষ রাশি, আর পঞ্চম ঘর হচ্ছে আবার আমাদের মা লক্ষ্মীর ঘর। তো দেবগুরুর এই অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের আমি আজকে একটি বিশেষ উপাচার বলবো। এই উপাচারটা এই সময়কালে মকর রাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই করবেন, দেখবেন এর ফল কী হয়। ধনসম্পত্তির কারককে দেবগুরু বৃহস্পতি, ধনসম্পত্তির দায়িত্বে কে আছে? কুবের দেব। তাহলে কুবেরকে প্রসন্ন করতে গেলে কী হবে? মা লক্ষ্মীর উপাসনা করতে হবে। তো প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে শ্রীং এই মন্ত্র 108 বার জপ করবেন। শ্রীং মন্ত্র 108 বার জপ করবেন প্রত্যেক দিন, এবং এই মন্ত্র রেগুলার জপ করবেন, দেখবেন এর ভালো ফল আপনারা পাবেন। কারণ মা লক্ষ্মীর কৃপা অবশ্যই লাভ করবেন এই মন্ত্র জপ করার পরে। এছাড়া বলবো, যেহেতু 7.5 চলছে আপনাদের তৃতীয় চরণ, শেষ চরণ, তো এই সময়কালে আপনারা কিন্তু হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তাহলে আমি মা লক্ষ্মীর উপাসনার মন্ত্র দিলাম প্লাস হনুমান চল্লিশা, এই দুটো কাজ করতে বলছি। এই দুটো কাজ করলে দেখবেন আপনাদের অনেক ভালো হবে। আপনারা যে ক্ষতিগুলো হয়েছে আপনাদের জীবনে এই 7.5 দরুন, এবং রাহুর যে অবস্থান ছিল চতুর্থ ঘরে, সেই অবস্থানটাও কিন্তু ভালো ছিল না মকর রাশির জন্য। তো যাই হোক, অনেক দৃশ্যই মকর রাশি দেখেছে, এবং আগামী দিনে মকর রাশির কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে। আপনারা এই জিনিসগুলো করেন, দেখবেন আপনাদের আয় উন্নতি, এবং আপনারা যে বিগততে যে লস খেয়েছিলেন সেই লস একদম পরিপূর্ণ হয়ে লাভের দিকে চলে যাবেন। লাভ অবশ্যই আসবে। আজকে এতটুকুই প্রিয় দর্শক বন্ধুরা, এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টি নিজেও দেখা শিখতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।